ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। আগের ক্লাসগুলোতে আমরা ন্যায়ের বৈধতা বিচার করেছিলাম। আজকেও এই ক্লাসে আমরা ন্যায়ের বৈধতা বিচার করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখবে। দেখো, পূর্ববর্তী ক্লাসগুলোতে যে ন্যায়গুলোর বৈধতা আমরা বিচার করেছিলাম এবং আজকে যে ন্যায়টির বৈধতা আমরা বিচার করব, সেই ন্যায়গুলোর সঙ্গে এই ন্যায়টার কিন্তু একটু পার্থক্য আছে। তো সেই পার্থক্যটাকে কিন্তু বুঝতে হবে। দেখো কি রয়েছে, এই ন্যায়টি অবশ্যই বৈধ, কারণ সকল বৈধ ন্যায়ের মতো এটিও তিন পদ বিশিষ্ট। আগের যে ন্যায়গুলোর বৈধতা বিচার করেছিলাম সেখানে কিন্তু স্পষ্টভাবে তিনটা বচনের উল্লেখ করা ছিল, কিন্তু এই ন্যায়টিতে তিনটি বচন স্পষ্টভাবে উল্লেখ করা নেই। তাহলে প্রশ্ন হলো, এই ধরনের ন্যায়কে কি বলা হবে? দেখো, এই ধরনের ন্যায় যেখানে স্পষ্টভাবে কোনো একটা বচন উল্লেখ করা থাকে না। একটা ন্যায় আমরা জানি তিনটা বচন থাকে, তো তিনটা বচনের মধ্যে কোনো একটা বচন যদি স্পষ্টভাবে উল্লেখ করা না থাকে, তাহলে সেই ন্যায়টা কি বলা হয়? সংক্ষিপ্ত ন্যায়। মনে থাকবে, সংক্ষিপ্ত ন্যায়। এবারে দেখো, সংক্ষিপ্ত ন্যায় চার ধরনের হতে পারে। তাহলে প্রথম প্রকারের সংক্ষিপ্ত ন্যায়, দ্বিতীয় প্রকারের সংক্ষিপ্ত ন্যায়, তৃতীয় প্রকারের সংক্ষিপ্ত ন্যায়, চতুর্থ প্রকারের সংক্ষিপ্ত ন্যায়। প্রথম প্রকারের সংক্ষিপ্ত ন্যায়ে প্রধান আশ্রয় বাক্য স্পষ্টভাবে উল্লেখ থাকবে না। দ্বিতীয় প্রকারের সংক্ষিপ্ত ন্যায়ে অপ্রধান আশ্রয় বাক্য স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে না। তৃতীয় প্রকারের সংক্ষিপ্ত ন্যায়ে সিদ্ধান্তকে স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে না। আর চতুর্থ প্রকারের সংক্ষিপ্ত ন্যায়ে শুধুমাত্র একটা জটিল বাক্যের দ্বারা ন্যায়টিকে প্রকাশ করা হয়। তাহলে এই ন্যায়টি অবশ্যই বৈধ, কারণ সকল বৈধ ন্যায়ের মতো এটিও তিন পদ বিশিষ্ট। এখানে কিন্তু একটা মাত্র জটিল বাক্যের দ্বারা ন্যায়টিকে প্রকাশ করা হয়েছে, কাজেই এটাকে বলা হচ্ছে সংক্ষিপ্ত ন্যায়। যদি আরো স্পষ্টভাবে বলতে যাও তাহলে বলতে হবে যে এটা চতুর্থ প্রকারের সংক্ষিপ্ত ন্যায়। বোঝা গেল? তাহলে এই ন্যায়টিকে যখন আমরা বৈধতা বিচার করব, তখন কিন্তু স্পষ্টভাবে আমাদেরকে তিনটা বচনকে উল্লেখ করতে হবে। তাহলে কি করতে হবে? আদর্শ আকার, তাই তো? আদর্শ আকার। তাহলে দেখো, এই ন্যায়টি অবশ্যই বৈধ, এই ন্যায়টি অবশ্যই বৈধ। তাহলে অবশ্যই শব্দটি রয়েছে, তাহলে অবশ্যই শব্দটি থাকার জন্য কি হবে? সিদ্ধান্ত হবে। তাহলে আমরা বলতে পারি, সুতরাং এই ন্যায়টি হয় বৈধ ন্যায়। তাহলে এই ন্যায়টি হয় বৈধ ন্যায়। কোন বচন? এ বচন। বোঝা গেল? এই ন্যায়টি হয় বৈধ ন্যায়। তাহলে এটা হয়ে গেল সিদ্ধান্ত। তাহলে এখানে এস কোনটা? ন্যায়টি। আর পি কোনটা? বৈধ ন্যায়। বোঝা গেল? এবার পরে দেখো, কারণ সকল বৈধ ন্যায়ের মতো এটিও তিন পদ বিশিষ্ট। আচ্ছা, এটিও বলতে কাকে বোঝাচ্ছে? এটিও বলতে কিন্তু এই ন্যায়টিকে বোঝাচ্ছে। তাহলে এটিও বলতে এই ন্যায়টিকে বোঝাচ্ছে। তাহলে এই ন্যায়টি যেহেতু আমাদের এস অর্থাৎ পক্ষপথ, কাজেই এটিও বলতে এই ন্যায়কে বোঝাচ্ছে। তাহলে এই ন্যায়টা কি? তিন পদ বিশিষ্ট। তাহলে আমরা অপ্রধান আশ্রয় বাক্যকে খুব ভালোভাবে লিখতে পারি, এই ন্যায়টি তিন পদ বিশিষ্ট। বোঝা গেল? এই ন্যায়টি তিন পদ বিশিষ্ট, এটাও হচ্ছে এ বচন।
তাহলে এই ন্যায়টি কি এস, তাহলে 3 পদ বিশিষ্ট এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এম, তাই তো। এবার কি বলছে, সকল বৈধ ন্যায়ের মতো এটিও 3 পদ বিশিষ্ট, মানেই হচ্ছে সকল বৈধ ন্যায় 3 পদ বিশিষ্ট। তাহলে সকল বৈধ ন্যায় হয় 3 পদ বিশিষ্ট। তাহলে কোন বচন, এ বচন। তাহলে সকল বৈধ ন্যায় হয় 3 পদ বিশিষ্ট, এটা হয়ে গেল প্রধান আশ্রয় বাক্য। এই ন্যায়টি 3 পদ বিশিষ্ট, এই ন্যায়টি এখানে হয় হবে সংযোজক, তাহলে এই ন্যায়টি হয় 3 পদ বিশিষ্ট, তাহলে এটা হয়ে গেল অপ্রধান আশ্রয় বাক্য। সুতরাং এই ন্যায়টি হয় বৈধ ন্যায়, এটা হয়ে গেল সিদ্ধান্ত। বোঝা গেল? আচ্ছা, এবার সংস্থান। তাহলে সংস্থান দেখো, তাহলে 3 পদ বিশিষ্ট এটা কি, এটা হচ্ছে এম, আর বৈধ ন্যায় এটা কি, এটা হচ্ছে পি, তাই তো। তাহলে যদি আমরা প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য কি দেখি, তাহলে কি রয়েছে, পি এম। অপ্রধান আশ্রয় বাক্যে কি রয়েছে, এস, তারপরে কি রয়েছে, এম। তাহলে এম দুটোকে যদি আমরা যুক্ত করে দেই, তাহলে কিন্তু এরকম আকার তৈরি হচ্ছে। তাহলে এরকম আকার তৈরি হওয়া মানে কোন সংস্থান, দ্বিতীয় সংস্থান, তাই তো। তাহলে দ্বিতীয় সংস্থান। আচ্ছা, এবার মূর্তি। তাহলে মূর্তিগুলো কি কি, এ এ এ, অর্থাৎ মূর্তিটি হচ্ছে এ এ এ। বোঝা গেল? আচ্ছা, এবার দোষ দেখো, দেখো তিনটাই কি বচন, এ বচন। তো ন্যায়ের নিয়ম অনুসারে হেতুপদকে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে যে কোনো একটা আশ্রয় বাক্যে। তাহলে এখানে আশ্রয় বাক্য দুটো, হেতুপদ কি, হেতুপদ হচ্ছে 3 পদ বিশিষ্ট। এই 3 পদ বিশিষ্ট দেখো প্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে আছে, এখানে ব্যাপ্য হয়নি, কারণ এ বচন বিধেয়কে ব্যাপ্য করে না। ঠিক একইভাবে অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকার জন্য এখানেও ব্যাপ্য হয়নি। তাহলে হেতুপদ আশ্রয় বাক্য দুটিতে একবারও কিন্তু ব্যাপ্য হয়নি, কারণ আশ্রয় বাক্য দুটির বিধেয় স্থানে থাকার জন্য হেতুপদ ব্যাপ্য হয়নি। আর যেহেতু এ বচন বিধেয়কে ব্যাপ্য করে না, তাই কিন্তু হেতুপদ ব্যাপ্য হয়নি। তার মানে কি, হেতুপদ যেহেতু ব্যাপ্য হয়নি, তার মানে দোষ তৈরি হবে, যে দোষটাকে বলা হয় অব্যাপ্য হেতু দোষ, তাই তো। আচ্ছা, এবার তাহলে বিচারটা আমরা খুব সহজভাবে লিখতে পারবো কি, উপরোক্ত ন্যায়টি অবৈধ, তাই তো। উপরোক্ত ন্যায়টি অবৈধ, কারণ ন্যায়ের নিয়ম অনুসারে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে, কিন্তু ন্যায়টিতে হেতুপদ, হেতুপদ কি 3 পদ বিশিষ্ট, তাই তো। 3 পদ বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে হেতুপদ।
তিন পদ বিশিষ্ট উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়নি। তাহলে উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়নি। কেননা উভয় আশ্রয় বাক্য এ বচন এবং এ বচন বিধেয় পদকে ব্যাপ্য করে না। কাজেই ন্যায়টি অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষে দুষ্ট। তাহলে এরকম করে কিন্তু ব্যাখ্যা বা বিচারকে লিখতে হবে। অর্থাৎ কেন অবৈধ হলো, দোষ থাকলে দোষের উল্লেখ করে দিতে হবে। তাহলে এরকম করে কিন্তু সংক্ষিপ্ত ন্যায়ের বৈধতা বিচার করতে হবে। তাহলে একটা জটিল বাক্যের দ্বারা যদি কোনো ন্যায় দেওয়া থাকে তাহলে পুরোপুরিভাবে কিন্তু আশ্রয় বাক্যগুলোকে এবং সিদ্ধান্তকে স্পষ্টভাবে বসাতে হবে। চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে।